নমস্কার, রয়েছে কবিতা নিয়ে সিজন 3-তে। আমি সত্যজিৎ আপনাদের সঙ্গে। আর আজ যে দুজন মানুষের সঙ্গে আছি, পরিচয় করিয়ে দেবার বোধহয় কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছেন দুজন অত্যন্ত প্রিয় মানুষ রয়েছে আজকের সঙ্গে। রয়েছেন কল্যাণ সেন বরাট, রয়েছে মধুমিতা বসু। মধুমিতা দি, আমি শুরু করলাম তুমি বসে থাকা সত্ত্বেও, এটা একটু ভয় ভয় লাগছে। আজকে তো এটা তোরই কাজ, তুই যেভাবে বলবি আমরা সেভাবে চলবো। আর তুমি যেইভাবে বলো সবসময়, আমরা তো সেইভাবেই চলার চেষ্টা করেছি। এবং কল্যাণদাকে যখন সঙ্গে পেয়েছি আজকে, কল্যাণদা প্রথমবার আমাদের রেডিও স্টেশনে তোমাকে পেলাম, তোমার এসে কেমন লাগছে সেটা বলো। আমার খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে যে ব্যাকড্রপটা এত সেরিব্রাল, একটা ক্রিয়েটিভ জিনিস খুব কম পাওয়া যায়, খুব অসাধারণ হয়েছে। এটা একেবারে সম্পূর্ণ আমাদের গোপালদার মস্তিষ্ক প্রসূত। আমরা গোপালকে সম্মান জানাই আলাদা করে। একদম, গোপালদা সবসময় ক্যামেরার ওপাশে, গোপালদা সবসময় মাইকের ওপাশে থাকে। আমরা আগেও গোপালদাকে সবসময় আমরা ক্যামেরার ওপাশে বা মাইকের ওপাশে সবসময় দেখে অভ্যস্ত, শুনে অভ্যস্ত। মধুমিতা, তোমার কেমন লাগছে? আমার ভালো লাগাটা তিনটে কারণ। একটা হচ্ছে গোপাল আমার পূর্ব পরিচিত, এই গুণটা আমার জানা ছিল না, ঢুকেই ভাল লেগে গেল। আর তুই দেখেছিস তোর ডাক্তার মধ্যে একটা বেশ আদর আছে, বড়রাও তো একটু আদর টাদর পেতে ভালোবাসে, সেটা খুব ভালো লেগেছে। আর তৃতীয় ভালো লাগাটা কল্যাণদার সাথে আসতে পেরেছি বলে। এই তিনটে খুব জরুরি আজকে। এটা একটা বড় পাওনা আমাদের কাছে। আর কবিতা নিয়ে আজকে অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে আমরা পেয়েছি কল্যাণ সেন বরাটকে। কবিতা যখন পারফর্মিং আর্ট হয়ে উঠেছে, তখন কবিতার আবহ একটা বড় ভূমিকা পালন করে সব সময়। সে আর আবহ যার হাত ধরে, যাদের হাত ধরে শুরু হয়েছিল, তেমন একজন মানুষ আমাদের সঙ্গে। শুরুটা যদি একটু কল্যাণদা বলো, যে কবিতার আবহে কিভাবে আসে, মানে কিভাবে শুরু হয়েছিল। সত্যি বলতে কি, খুব ছোটবেলায় নিনিদাকে দেখেছি, মানে কাজী অনিরুদ্ধকে, কাজী সব্যসাচীর নম 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 বাংলাদেশ, তার পেছনে উনি একটা অর্কেস্ট্রেশন করেছেন এবং বেশ লাগছে শুনতে। এছাড়া তিমির বরণের কাজ শুনেছিলাম সৌম্য মিত্রের আবৃত্তির সঙ্গে। কিন্তু আমার কিরম যেন মনে হয়েছিল, ওনারা অনেক শ্রদ্ধেয়, আমার থেকে অনেক বেশি জানেন, যে কবিতাতে বা আবৃত্তির সঙ্গে আবহ করতে গেলে যেটা দরকার, সেটা হলো সিনেমায় যেভাবে আবহ সঙ্গীত আমরা করি সেইভাবে খাওয়া উচিত, এটা আমার মনে হয়েছিল। তা প্রথম সুযোগ সেই অর্থে 1980 সালে শম্ভু ভট্টাচার্য আমাদের ক্যালকাটা কোয়ারে এলেন, বিখ্যাত নৃত্যশিল্পী, এবং উনি বিদ্রোহী নাচবেন। বিদ্রোহী নাচবেন, তার সঙ্গে সত্যপ্রিয় সরকার আমাদের দলের ছিলেন, উনি ওইটা বলবেন। আর তার সঙ্গে আমাদের 30 জন ছেলে মেয়ে, তার মধ্যে 12 জন মিউজিশিয়ান, ভায়োলিন, সরোদ, সেতার, বাঁশি, পাখোয়াজ সব রয়েছে, আর অতগুলো ভয়েস, প্রায় 20 জন ছেলে মেয়ে। একজন কবিতা বলছে, আর তার পেছনে ঠিক যেখানে যেরকম ভাব প্রকাশ, সেই অনুযায়ী আবহ পরিবর্তিত হতে হতে যাচ্ছে। এবং এটা তো সিনেমা নয় যে সবসময় লেংথ এক হবে, এক একদিন এক এক রকম। কাজে আমারও হিসেবটা এমন ভাবে করা ছিল যে মিলবে এক জায়গায়। বাহ। এবং আমার মনে পড়ে প্রথম এসপ্ল্যানেড ইস্টেতে এরকম অনুষ্ঠানে সম্বোধা করছেন, প্রথম অনুষ্ঠান সম্বোধার ওটা, ওইটা বিদ্রোহী, এবং কাঁচা কাঁচা ছন্দে পায়ে আমার ভাইয়েরা তখনও কেউ নাচ শেখেনি, একটু শিখছে, ওরা সব পেছনে সঙ্গত দিচ্ছে সম্বোধার সঙ্গে, আমরা সবাই মিলে রাস্তায় দেখলাম হাজার হাজার লোক জড়ো হয়ে গেল। আচ্ছা। আর শম্ভুদার তো নাচ তো বলার কিছু নেই, বাবা আমি রানার দেখেছিলাম, গায়ে কাঁটা দেয়, ও কিছু বলার নেই। তা ওই আমার কিন্তু সেই অর্থে হাত পাকানো, এবং রেকর্ডিং রয়, রোজ মঞ্চে ওইটা হবে, এবং রোজ লাইভ মিউজিকটা পেছনে করতে হবে অতগুলো ছেলে মেয়ে নিয়ে, তার জন্য অসম্ভব রিহার্সাল। কিন্তু একটা বিশ্বাস ভেতরে তৈরি হয়ে গিয়েছিল যে আসলে আমি একটা খুব পরিষ্কার কথা বলি, একজন ভীষণ বড় সঙ্গীতজ্ঞ হতে পারেন, কিন্তু কবিতা ভালো না বাসলে কবিতার আবহাওয়া করা যায় না। এটা কিন্তু খুব বড় কথা, খুব জরুরি। কারণ কথার মাঝখানে ঢুকে পড়ে বলি, প্রথম অভিজ্ঞতা
কাউকে ছোট বড় এইসব সব প্রশ্নগুলোই নেই, এই ভুলটা হয়েছিল। আমরা তখন এত কাঁচা ছিলাম, ভেবেছিলাম যে কাউকে একটা ডেকে নিলেই হয়ে যাবে, তিনি মিউজিক করে দেবেন। হলো, আমার পাড়াতেই থাকতেন একজন দাদা, কিবোর্ড বাজাতেন, গান টানের সঙ্গেও বাজাতেন। পাড়ার কাছের মানুষ, তাকে নিয়ে কাজটা করলে হয়। দুর্দান্ত রিহার্সাল হলো। ও যেটা মঞ্চে গিয়ে করেছিল, মানে এই কবিতার মিউজিকটা ওকে বাজিয়ে দিচ্ছিল, ওরটা একে বাজিয়ে দিচ্ছিল, সেই অবধি ঠিক আছে। আমি তো রেগে টেগে একটা কিরম মানে হিজিবিজি অবস্থা হয়ে ফিরে এসে আমি বললাম, তুমি এরম করলে কেন, এটা ওটা। ও তখন ঠিক এই কথাটাই বলেছিল যে আমি তো শুধু কানে শুনেছিলাম, আমি তো কবিতাগুলো পড়িনি, ওই জন্য আমার মনে ছিল না। এইটা হয়ে যায়। আরে দাদা, যেই সময়ের কথা বলছো আমার একটু জানতে ইচ্ছে করে যে সেই সময় তো কবিতা মঞ্চে আবৃত্তি হিসেবে পারফর্ম তো হচ্ছে তখন, কিন্তু সেই সময় আবহটা কতটা প্রাধান্য পেত? আবহের চল তখন ছিলই না। যারা করতেন তারা কেউই আবহ নিয়ে করতেন না। কাজেই আমাদের ওই অনুষ্ঠানগুলো একটা আলাদা তাৎপর্য পেত। আমার মনে হয় সুব্রতনাথ মুখোপাধ্যায় আমার এক বন্ধু কবি, ওর সমকাল বলে একটা কবিতা, সেটা এরকম মঞ্চে যখন হতো এবং আমরা একসঙ্গে সবাই মিলে ওইভাবে মানুষ না, এরকম ঘটনা হয়েছে যে কলেজ সোশ্যাল, জয়পুরিয়া কলেজের, আমার এখনো মনে আছে, ইউনিভার্সিটি সেন্টেনারি হলে কবিতাটা শেষ করেছে সুব্রত, হাততালিটা থামছে না, এবং আমাদের বলতে হলো যে পরের আর একবার। বিরাট, এবং কলেজ সোশ্যাল, এরম নয় যে খুব বিদগ্ধ অনুষ্ঠান। তা আমার কিরম মনে হয়েছিল যে মানুষের কিন্তু সব মিলিয়ে, আসলে এগুলো তো সব অ্যালাইড আর্ট ফর্মস, সবই তো অনুষঙ্গ না, মানে অনুসারী শিল্প বলতে যা বোঝায়। ঠিক ঠিক। কাজেই সেদিক দিয়ে ভাবলে অসুবিধে কোথায় আছে? আমি আমার গানের সঙ্গে বাজনা ব্যবহার করতে পারি, আমার গানের সঙ্গে নাচ ব্যবহার করতে পারি, তা আমার কবিতার সঙ্গে বাজনা ব্যবহারের অসুবিধে কোথায়? আমাদের কারোর সঙ্গে কারোর তো বৈরিতা নেই, ঠিক। মানে একটা জিনিস ভাবার দরকার আছে যে মূল যে শিল্প মাধ্যমটা, তাকে ছাড়িয়ে যেন যারা সঙ্গত করছে তারা ছাড়িয়ে না যায়। এবং আজকে কবিতার সঙ্গে এই মিউজিকের ব্যবহারটা হচ্ছে, বা বেশ কয়েক বছর ধরে খুব প্রচলিত হওয়ায় কত বেশি সংখ্যক মানুষ কবিতা না পড়লেও কবিতার অনুষ্ঠান করছেন, কবিতা মুখস্থ করছেন। আমার এটা মনে হয়, আমি একটু নিন্দুক স্বভাবের, আমি মাঝে মাঝে বলি একটু কবিতা পড়া দরকার, মানে না বুঝে বলে ফেলে, দুঃখ টুক্ষ হয়। আবার অন্যদিকে ভাবি ওই সময়টা তো নাহলে তিনি শপিং মলে কাটাতেন, তার থেকে তো ভালো। হ্যাঁ, কিছু তো একটা হচ্ছে, একটু ছেলে মেয়ে নেই, দূরে পড়তে চলে গেছে, এই যে একাকিত্বতে কবিতাকে বেছে নিয়েছে, এটা সাংঘাতিক। এই যে তোমাদের কাছে শিখতে যায় মানুষ, এগুলো কবিতা এখন একটা আলাদা শিল্প মাধ্যম হিসেবে স্বীকৃতি পেয়েছে। এরপরে কোয়ারের পরে যেটা আমার পরবর্তী যেটা একটা হলো, সেটা হলো ব্রততির সঙ্গে মঞ্চে প্রথম সুযোগ। এই জায়গাটা কিন্তু খুব মানে ইন্টারেস্টিং একটা জায়গা, এবং আমরা এই জায়গাটা যাব। এই জায়গাটা একটু সাসপেন্স থাকা ভালো, ওই যে হয় না যে একটা মানে খুব ভালো জায়গায় একটু আমরা বিরতি নিয়ে নিই, বা একটু আমরা এদিক ওদিক ঘুরে আসি। আমরা ঘুরবো না, কোথাও যাব না, বিরতিও নেব না, কিন্তু মধুমিতা বসু যখন আছে, বইও আছে, কিছু না শুনলে তো আর হয় না। কি শোনাবে? ছড়া শোনাই, একটা ছোট্ট করেই শোনাই। কিছু কিছু কবিতা, কিছু কিছু ছড়া চিরকালীন হয়ে যায়। অপূর্বদা নেই, অপূর্বদার একটি ছড়া, নইলে কিন্তু আরি। সকালবেলা ঘুম ভেঙেছে, মা বলল শোন, বাসি মুখেই 100 থেকে 1 অব্দি গুণ। 9টা নাগাদ খেলতে যাব, বাবা ডাকলো বুবাই, আবুধাবির রাজধানী কি মাস্কাট না দুবাই? স্কুলে গেছি, ইংরেজি স্যার হেঁকে বললেন ইউ, ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ। খেলতে গেছি, ছোট না আমার প্রথম বলেই আউট। আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অফ ডাউট। রাত্রির বেলা সে কি লড়াই, গদ্যে এবং পদ্যে। এমন কপাল, লোডশেডিংও হয় না মাঝে মধ্যে। এতজনের সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই, বিচার করো, নইলে কিন্তু আরি। অপূর্বদাকে খুব মিস করলাম। হ্যাঁ, আমি খুব মিস করি। প্রথম ঝগড়া হয়েছিল অপূর্বদার সঙ্গে বাংলা টাংলা কবিতাটাকে নিয়ে। পুরুলিয়াতে অনুষ্ঠান করতে গেছি, আমি কাজলদা দুপুরবেলা একসঙ্গে খাচ্ছি,
উনি অপূর্ব দত্ত। মানে আমরা যে কি ছেলে মানুষই করে জীবন কাটিয়েছি আমি জানি না এই প্রজন্ম কি করে। আমি না খাচ্ছি কিন্তু ওর দিকে তাকাচ্ছি না, আমার খুব রাগ হচ্ছে। অপূর্বদা বললেন যে তুমি মধুমিতা? আমি বললাম, হুম। মনে হচ্ছে আমি এটা কত বড়। হ্যালো, আপনি ওরম লিখেছেন কেন? মা জানে না যে বলছেন, মা বলছেন যে বাংলাটা ইংলিশে কেন পড়ায় না? আমার খুব রাগ হয়েছে। আমার তখন বাচ্চা ছোট, আমি যাচ্ছি, হাতে ঘা লাগার মতো লেগেছে আর কি। উনি বললেন যে কি আর কি খাবে টাবে বলো, বড়রা কিরকম হয় দেখ। না হলো টলো, বললো চলো আমরা একটু গল্প করি। করতে 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 উনি আমাকে চিত্রটা বোঝালেন যে তুমি তোমার মতো করে জগৎটা দেখছো, জগতের সবটা কি এমন? আমারও পোকা প্রশ্ন। ঠিক আছে, আমিও 10টা স্কুলে ঘুরে ঘুরে দেখবো সব মায়েরা এরম করে কেন। সত্যি সত্যি হার মেনেই গিয়েছিলাম যে সব মা তো কবিতা পড়ে না। ঠিক কথা। আসলে কবিতা নিয়ে যখন আড্ডা হয় তখন খুব একটা তো আমরা একটা কোনো কিছু গণ্ডির মধ্যে বাধা থাকি না যে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে বা এটুকুর মধ্যেই থাকবো। তাই অপূর্বদার কথাও কিভাবে আজকে আলোচনার মধ্যে এরমই উঠে এলো। হয়। আর এরকমই অনেক অভিজ্ঞতা আছে কল্যাণদার সঙ্গে তোমারও, সেগুলো আমরা শুনবো। কল্যাণদা বলছিলেন যে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের যে প্রথম একক, সেখানে মিউজিক বা আবহের একটা বিষয় ছিল, সেটা একটু যদি বলো। মানে মঞ্চে একটা ব্যাপার ছিল। এইটা ওর হয়ে আমি আর একটু জিজ্ঞেস করি যে ব্রতদিদিকে নিজে ভাবলেন যে এইরকম মিউজিক প্যাটার্ন নিয়ে একটা কাজ করতে আসবেন? আপনি ভাবেছিলেন? আসলে আমরা যখন প্রথম মঞ্চে করেছিলাম, প্রথম যেবার হয়েছিল, তখন আমাকে প্রথম খবর দিয়েছিল তপন। আচ্ছা। তপন রায় প্রধান, এবং তাতে অমিত মিত্র বলে, সেও এখন মারা গেছে, রাজ্য সঙ্গীত একাডেমিতে ছিল, জানি ভালো করে ও রিসাইট করতো। তা ও আলো করেছিল আমাকে, তা সেটা একটা মোটামুটি হলো। তার বোধহয় বছরখানেক বা বছর দুয়েক বাদে ওই একা সন্ধ্যায় একা ব্রততী, মনে আছে আমি আপনি শুভদা অনুষ্ঠান হচ্ছে, শুভদা আমরা তো? হ্যাঁ তার পেছনে দাঁড়িয়ে গল্প কি হবে কি হবে কি হবে, তারপরে আস্তে আস্তে মঞ্চে ঢুকে তো দেখলাম মানে কি সত্যি- অসাধারণ। হ্যাঁ, সত্যি বলতে কি আমরা নিজেরাই একটু ঘাবড়ে গেছিলাম মানুষের উচ্ছ্বাস দেখে। অতটা আমরা ভাবিনি করার সময়। তারপরে যখন সেটা অ্যালবাম হবে HMV থেকে, সেটাতে তো রীতিমতো শঙ্কিত ছিলাম। এবং হওয়ার পর প্রেস কনফারেন্স, অনেক বড় বড় বোদ্ধা লোক আমাকে পাশে বসিয়ে আমাকে বেশ ভদ্র ভাষায় যতটা গালাগালি করা যায় সেসব করা, আমার তাতে আপত্তি ছিল না, কারণ আমি সবসময় শিখতে ভালোবাসি। খালি আমার যুক্তির জায়গাটা ওই একটাই, যে ভালো জিনিস কোথাও থেকে নেওয়ায় কোনো আপত্তি থাকার কথা নয়, হওয়া উচিত না। এবং এখন ভালো লাগে যে এখন প্রায় একজনকেও বলতে শুনি না মঞ্চে বা রেকর্ডে যার পেছনে আবহ সঙ্গীত থাকে না। শুধু একটা জিনিসই বারবার বলি, আমাদের তো সত্যি সময়, কাজের সময় বিশেষ করে শেষ হয়ে আসছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। তা নতুন যারা করছেন, একটু কবিতাকে ভালোবেসে, একটু কবিতা, রোজ একটা করে কবিতা পড়বো, একটা করে, এটা পড়াই যায়, এটা খুব একটা অসুবিধার কাজ নয়। আসলে কবিতার সঙ্গে নিজেকে সম্পৃক্ত না করলে তোমার আবহ সেই কবিতার সঙ্গে সম্পৃক্ত তৈরি হবে না। যে আমার দাদার কথার প্রসঙ্গে আমার জানতে ইচ্ছে করছে একটা জিনিস, যে সেই সময় তো আবহ বলছে সেইভাবে ছিল না, বা তোমরাই প্রথম আনলে। এই যে বিভিন্ন মানুষের বিভিন্ন সমালোচনা, সেই সমালোচনাগুলো ঠিক কিরম ছিল, মানে তারা কি বলতে চাইছে? কিরম ছিল বলতে, যে কি দরকার আছে, আচ্ছা, কবিতা তো এমনি সুন্দর, এমনি কি লোকে শুনতো না? কবিতা তো পড়াই যায়। শুনতো না, শুনতো তো। হঠাৎ কি দরকার এটার, মানে এটা আশাটা একেবারে অমূলক নয়। এটা আমার এই বয়সে এসে মনে হয়, তখন একটু রাগরাগি হয়েছিল, কারণ লোকে এত ভালো বলছে, লোকে পাগলের মতো ওই ক্যাসেট বিক্রি হচ্ছে, আর আমাকে বসিয়ে এরকম কথা বলে আমার একটু কষ্টই হয়েছিল। কিন্তু পরে এই বয়সে এসে বুঝতে পারি যে তাদের কথাগুলো সব ফেলে দেওয়ার ছিল না। তার কারণ হলো যে অপব্যবহার, তো যখনই একটা ব্যবহার শুরু হয় তার অপব্যবহার শুরু হয়। অপব্যবহার হলে কিন্তু কবিতার ক্ষতি হতে পারে। কল্যাণদার সাথে আজকে আমাকে ডাকায় আমার সেই ভেতরের সব কথা বলে ফেলবার একটা ইচ্ছে হয়। আমি মূলত যেহেতু শ্রুতি নাটক বেশি করি বা সঞ্চালনা করি, এটাই সকলের জানা,
কবিতা মাঝে মাঝে করি। আমার খুব সৌভাগ্য হয়েছিল প্রথম কবিতার একটি বড় অনুষ্ঠান করবার, সেখানে কল্যাণদাদের পরে শো, তার আগে আমার কবিতা। যে আমরা কিভাবে বড় হয়েছি আমি জানি না কি করে আলোর ব্যবহার করতে হয়, কিন্তু মিউজিক কিন্তু নিতে শিখেছি তখন, একটু একটু করতে হবে। এবং সেই অনুষ্ঠানটার সমস্তটা, মাইক্রোফোন কি হবে, কিভাবে হবে না হবে, আলো টালো দিয়ে কল্যাণদা খানিকটা নিজে থেকে বুঝিয়ে দিয়ে আমার সেই কাজটা করে দিয়েছিলেন। আমি যে বলেছিলাম যে আপনাদের যেহেতু আলোর ব্যবস্থাটা হয়ে যাবে, আমাকে যদি একটু করে দেওয়া যায়, এবং নিজে দাঁড়িয়ে থেকে আমার 8 ঘন্টা 40 মিনিটের অনুষ্ঠান উনি সুন্দর করে সেটা সাজিয়ে দিলেন। এইভাবেই মানে কবিতার মতোই লাগছে কথাগুলো শোনা, মানে সত্যি কথা মনে হচ্ছে যে আজকে কথা শুনছি সেটাও যেন কবিতা হয়ে উঠছে। আমরা এরকম আলোচনায় থাকবো, মধুমিতা দিক থেকে আরো অনেক কিছু শুনবো, কিন্তু নেব একটা ছোট্ট বিরতি, ফিডব্যাক করে। কবিতা নিয়ে কথা বলতে গিয়ে যেটা হয়, কোন কবিতা কখন বলবো, এই যে কবিতা পড়ার অভ্যেস দরকার, কোন কবিতা কখন বলবো কখন, সেটাও একটা কিন্তু নির্বাচন নির্ধারণের সময় আসে। শঙ্খ ঘোষের বাবু মশাই আমি ক্লাস 9-10 থেকে পড়েছি, কিন্তু আমি কোনো দিন ছোট বয়সে আবৃত্তি করিনি। খুব সহজ ছন্দ করে বলে ফেলা, লাইনগুলো মুখস্থ করা, কিন্তু কখনো মনে হয়েছে আমি বোধহয় সবটা বুঝে উঠতে পারিনি। আমি গত 7-8 বছর ধরে এই কবিতাটা বলতে খুব ভালোবাসি। এটাও একটা শিক্ষা হলো, নিজের জীবন থেকেই নিজের শিক্ষা হলো। সেই কবিতাটা বলবার চেষ্টা করি। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচে ছিলাম বলেই সবারই কিনিয়েছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনি। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে, মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই, মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান্তাই। নিত্য ফুরুই যাদের সাদাল্লাদের শেষতলানি টুকু, চিরটাকালে রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে তাকেন ভাবুক। অমনি দু চোখ বেয়ে অলোক পেয়ে ঝরে জলের ধারা, বলেন বাবু বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে, কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেঁচি নামের এসব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু। তুমি সে বন্ধু না যে দুগ্ধু না জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। হাই সব আমার তো পাত্র মিত্র এই বিলাপেই খুশি, সুরিখানায় কেবল সত্য আর তো সবই ভূষি। চিচি হাই বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন ঝরছে কিখুন দিনে রাতের মাথায়। আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই। क्या बात। আর কি সুন্দর এটা আমাদের কি একটা সুন্দর অন্য করে পাওনা বেশ হলো একটু কিন্তু। তালটা দিয়ে গেলেন। তালটা দিলে মনে হলো তোমার বলতে ভালো লাগে। আসলে কবিতায় এই ধরনের এক্সপেরিমেন্ট, এই গানেতে এই জিনিসগুলো শুনেছি। প্রথমেই বাবু মশাইয়ের মিউজিক করতে গিয়ে দেখলাম এই ধরনেরও কবিতা হয়। ওর সাথে শঙ্খদার তো কোনো জবাব নেই, জাস্ট ওইটাই জবাব, আর কিছু বলার নেই। দাদা তুমি তো গানের সঙ্গে অজস্র মিউজিক করেছো, সেক্ষেত্রে গান এবং কবিতার ক্ষেত্রে মানে দুটোর ক্ষেত্রে পার্থক্য হয় কিছু? অনেক পার্থক্য। সেরকম পার্থক্য না, প্রত্যেক ধারার সঙ্গে প্রত্যেক ধারার পার্থক্য। আমি সেই বিরলতম সৌভাগ্যবান মানুষ আমি নিজে মনে করি। আমি প্রায় সব ধারার সঙ্গে সঙ্গীত পরিচালনা করার সুযোগ পেয়েছি। সিনেমা, সিরিয়াল, যাত্রা, ওয়াটার ব্যালে, নাটক, তোমার গ্রুপ থিয়েটারের নাটক, ম্যাজিক শো, হ্যাঁ মানে
কবিতা তো ছেড়েই দাও, কবিতা, কোয়ার, কোনো স্ট্রিমে বাদ যায়নি এবং সবটাই আলাদা আলাদা, প্রত্যেক কটা আলাদা। আমি কবিতায় আসার আগে বলি, স্বপন কুমার ছিলেন না, যাত্রা স্বপন কুমার, স্বপ্না কুমারী, উনি একটা অসাধারণ কথা আমাদের শিখিয়েছিলেন যে যাত্রায় সুর হবে, ওরা ওই যে ধান কাটে, তাই ধানের কাটার ওইটার উপরেই তেরপল পেতে দেয়, ওখানেই ওরা বসে যাত্রা দেখে এবং ওরা উবু হয়ে বসে থাকে, পুরো বসলেই কিন্তু পেছনে ফুটবে ওগুলো। মানে যাত্রার সুর এমন করতে হবে যে লোকে বেরিয়ে যাবে না, ওইভাবেই দেখবে। কি অসাধারণ! বাহ, দেখ, তার এটা আমারও জানা ছিল না। তার জমার যে ব্যাপারটা, সেটা নাটকের ক্ষেত্রে কমিটেড দর্শক যায় একটা গ্রুপ থিয়েটারে, তার যে সুর হওয়া, প্রচুর গ্রুপ থিয়েটার এরকম করেছি, সেগুলো অন্য রকম। আর যখন বাণিজ্যিক থিয়েটারে করেছি, তার ধারা আলাদা। সিনেমায় মানুষ পুরোপুরি গান দেখে, শোনে না, কাজেই তার সঙ্গীত পরিচালনা পুরো আলাদা। ছবিতে আবহ সঙ্গীত, নাটকে আবহ সঙ্গীত। আবহ সঙ্গীত মানে হলো আন্ডারলাইন করা একটা পাতা, ও যেমন কবিতাটা বলছে, ওর কোনো জায়গায় যদি বিশেষ জায়গা থাকে সেখানটা ও দাগ দেবে। ও যদি পুরো পাতাতেই সবটাতেই দাগ দিয়ে রাখতো, তাহলে আলাদা করে আর সেই জায়গাটা হতো না। কাজেই এটা বুঝতে হবে যে আমি কোন জায়গাগুলো আন্ডারলাইন করব। ঠিক ঠিক। এবার আমি যখন কবিতাতেও মিউজিক করব, আমাকে বুঝতে হবে যে আমি ঠিক প্রপার কোন কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, সেই জায়গাগুলোকে আলাদা করে আমাকে ভাবতে হবে। এবং সেই ভাবনাগুলো এমন হবে যে একেবারে কথার সঙ্গীত একদম না মিলে গেল, মিলে কেউ যাবে। কাউকে ছেড়ে যাবে কেউ না। কাউকে ছেড়ে গেলে কিন্তু খুব মুশকিল। তাহলে কিন্তু তোমার মিউজিক যদি কথাকে ছাপিয়ে যায়, মানে আমি বলছি উৎকর্ষের দিক থেকেও যদি ছাপিয়ে যায়, তাহলেও একদম। মুশকিল। এবং আরেকটা জিনিস আমরা বুঝি না, একটি কবিতা, একটি মিউজিক, আমার গলায় যেটা, অন্যের গলা যেটা মানাচ্ছে, সেটা শুনে আমি করে ফেললে হবে না। না, হবে না। আমি যেভাবে বলবো, আমার মতো করে করতে হবে। আর একটা বলি, আমি এরকম বেশ কিছু কবিতা আছে যেগুলো আমি বিভিন্ন মানুষের কণ্ঠে করেছি। একটাই কবিতা চারজন অনেকজনের করেছি। কথা। হ্যাঁ। একটা খুব মজার কথা হলো, আমরা তিনজন কথা বলছি, তো আমাদের তিনজনের কিন্তু কথা বলার লয় আলাদা, একদম লয়টা কিন্তু আলাদা প্রত্যেকের। এবং যখন আমরা মিউজিক করি, একটা সেতার বাজিয়ে দিলাম কি একটা বেহালা পেছনে কাঁদিয়ে দিলাম, এটা এক ধরনের মিউজিক। আর যদি কম্পোজিট মিউজিক সত্যিকারের করতে হয় এবং ট্রানজিট মিউজিক করতে হয়, যে একটা জায়গা থেকে একটা জায়গায় চেঞ্জ হচ্ছে এবং সেখানে যে পয়েন্টে চেঞ্জ হবে সেখান থেকে মিউজিকটাই চেঞ্জ হবে, সেটা কিন্তু একদম মিটারে বেঁধে নিতে হয়। একদম। আর এই যে লয়টা প্রত্যেকের কথা বলার, এই যে আমি যে কথাগুলো বলছি, আমি এই লয় বলছি, আমার বলাটা দেখো এই লয়, আমি এখন যে কথাগুলো বলছি এগুলো যদি তুমি বলো, তাই হয়তো এই লয় হবে না, হয়তো কেন হবেই না, দেখবে একটা অন্য লয় হবে, ও বললো আর একটা অন্য লয় হবে। ঠিক ঠিক। এই লয়গুলো খুঁজে পাওয়া, খুঁজে পেয়ে সেই অনুযায়ী সঙ্গীতটা সৃষ্টি এবং করা। কল্যাণ, একটা জিনিস খুব হয়, এই যে আমরা বাচিক শিল্পের নানা দিক নিয়ে কাজ করি, সকলেই খুব বলে দেয় যে খুব সহজ, মানে এটা তো করে না ফেলে হয়ে শিখলেও গেল। হয়। না শিখলে হয়তো দুরস্ত, কিন্তু মানে এই সহজতম একটা বিষয়। নিশ্চয়ই সঙ্গীতের সাধনার মতো নয়, কিন্তু এখন যারা আমাদের কবিতার সঙ্গে মিউজিকটা ব্যবহার করে দেন, আবহটা যারা ব্যবহার করেন, তাদেরও বুদ্ধিমত্তা, তাদেরও অভ্যেসটার কথা ভাবো দেখি। আমি তাই ভাবি যে আমি তো কল্যাণদাদের সঙ্গে কাজ করিনি, বিভিন্ন কাজ করার পর পরবর্তী সময় আমার অনেক কাজ করে দিয়েছে আমাদের সুব্রত মুখোপাধ্যায় বাবু, করে দিয়েছে, ঠিক আছে, বাবু তো খুব দামি একজন মানুষ, যে ব্যবহার করে। আশিস, এই যে কবিতা বলার সাহসটা তৈরি হয়েছে, তার পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আশিস। কারণ আমরা বলতে গিয়ে অনেক সময়, আশিস ঘোষ, কখনো বলতে গিয়ে দেখলাম, কেন ওর নাম বলছি, ও তখন খুব ছোট্ট, আমি বড়, ও ছোট, কিন্তু হঠাৎ এসে বলল যে বলুন না আরেকটা। আমি বেশ একটু সাহস পেয়ে গেলাম, তাহলে হচ্ছে,
বলে লোকে যখন শুনতে চাইছে দিল্লিতে, শুনতে চাইছে আপনার না বলার কি অসুবিধা? আমি অত কবিতা জানি না ভাই, শ্রুতি নাটকেই থাকি। এই যে কনফিডেন্সটা বাড়িয়ে দিল, মিউজিকটা তো করা থাকে না তখন, তো চলতে শুরু করলে ও কিছু একটা করবে। এই যে একটা মেপে ব্যবহার করাটার যে অভ্যেস তৈরি করে নেওয়া, না এখন বেশ কিছু ছেলেপিলে যারা কিন্তু বেশ বোধ নিয়ে কাজ করছে, এবং দেখো হয়তো আমরা যখন কাজ করি আমাদের তো একটু খরচাপাতি বেশি হয়, মানে আমি কোনো পয়সা নিলাম না, কিন্তু আমাদের মিউজিশিয়ানস যাকে আমাদের একটু খরচা বেশি হয়, কিন্তু এরা যেভাবে সাহায্য, আমি যেমন একজনের কথা বলছি, নাটকে মিউজিক করলে আগে আমাদের নগেনের কথা নগেনদা, নগেন যে কিভাবে সাহায্য করতো গ্রুপ থিয়েটারগুলোকে, আমাদেরই করা মিউজিক, আমি হয়তো জয় জয়ন্তী নাটকে করেছি, আমার অন্তত 20টা নাটকের মিউজিক ওর কাছে স্টকে আছে, ও সেগুলোই লাগাচ্ছে, কিন্তু এত মুনশিয়ানা দিয়ে লাগাচ্ছে যে মনে হচ্ছে যেন ওই মিউজিকগুলো ওর জন্যই তৈরি। একদম আপনারই করা মিউজিক শান্তনুদা যখন ব্যবহার করে, এবং ব্যাপার এটা তো একটা, দেখো আজকে কিন্তু অনেক বেশি কবিতার সঙ্গে কল্যাণদাকে পেয়েছি বলে আমরা মিউজিকের ব্যবহারটা নিয়ে কথা বলতে পারলাম। এটা একটা খুব, এবং কথা বলতে পারলাম মানে কি, আমাদের মনে হচ্ছে যে এই কথা এখনো অনেক কিছু জানার, তাই না? মানে বসলে হয়তো 2-3টে এপিসোডও। একদিন আমি কল্যাণদার ইন্টারভিউ নেব বলে আজ থেকে 25 বছরেরও বেশি আগে ওর বাড়িতে এসেছিলাম, তখন ভাগ্যিস মোবাইল ফোন টোন এগুলো ছিল না। আজকে বুঝি যে কি লাভবান হয়েছিলাম তখন। আধুনিক তো হতেই হবে, আধুনিক বিষয়কে মেনে নিতেই হবে আমার, নাহলে আমার জীবন চলবে না। কিন্তু আমরা যারা একটু আবেগতাড়িত মানুষ, আমাদের পক্ষে মাঝে মাঝে ওই একটু বোকা বোকা হয়ে থাকতে বড্ড আনন্দ। এই যে এসেছিলাম, এবং আজকেও তখন বলছি যে না আমি নিয়ে যাব, মানে বলতে চাই এই কথাটা, আমরা না এদের কাছ থেকে কোথাও এদের ভালোবাসায়, পাশে থেকে এগিয়ে দেওয়ায় আমরা কোথায় আপনা আপনি বড় বড় হয়ে উঠলাম সেটা বুঝাতে পারবো না। এটা জানি না কি প্রসেস। আসলে বিষয়টা অনেকটা কবিতার মতোই, অনেক কথাই আছে যেটা আমরা ঠিক বলি না, কবিতায় তো অনেক কথা আছে যেটা আমরা পুরোপুরি বলি না। তুইও কি সুন্দর বলছিস, সেটা হয়তো বুঝে নিতে হয়, তোমাদের থেকেই সবটা শেখা। আমাদের সময় একেবারেই প্রায় শেষ, আর কল্যাণদার থেকে আমার একটু শেষে একটা জিনিস জানার, যে এত বছর ধরে কাজ করছো, পরিবর্তনটা যদি একটু বলো, কিভাবে তখনকার সঙ্গে এখনকার মেইনলি তো সাউন্ডস্কেপটা খুব চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা যেটাকে মিউজিক বলতাম সেটাকে এখন লোকে সাউন্ড বলছে, সাউন্ড ডিজাইনিং, তাতে একটু তার যে এনভায়রনমেন্টাল টোটাল অ্যাম্বিয়েন্সটা সেগুলো একটু চেঞ্জ হয়েছে। তা আমাদের তো নিজেদের আপডেটেড করতেই হচ্ছে, সেটা ঠিক, কিন্তু হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এর সঙ্গে আমার অ্যাকোয়াস্টিক ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টই ভালো লাগবে বলে আমার মনে হয়। মানে কিছু কিছু জায়গায় হয়তো মনে হয় যে এখানটা একটু অন্যরকম। আমি একটা লাস্ট কাজ একটা ঠুংরির সঙ্গে আর অপেরার কম্বিনেশনে একটা এক্সপেরিমেন্ট করেছি, এখনো বেরোয়নি, নানা রকম এক্সপেরিমেন্ট করছি, কিন্তু একটা খুব সত্যি কথা যে আমাদের যে মূল যন্ত্রগুলো না, আমাদের ভারতীয় যন্ত্র, তার মধ্যে না একটা কথা বলার ইচ্ছে আছে এবং ক্ষমতা আছে। শরৎ একটা কথা বলে দেয়, সেটার একটা কথা বলে দেয়, যেটা না বিদেশি যন্ত্র একদম অতটা হয় না। কারণ আমাদের বাজনাগুলোই না হৃদয়ের থেকে আসে, তো ইটারনাল অন্তর্মুখী, তো আমাদের সঙ্গীত অন্তর্মুখী, আর ওদের তো বহির্মুখী। ন্যাচারালি দুটোর মধ্যে একটা স্বাভাবিকভাবে তফাৎ আছে। কাজে কিছু কিছু জায়গায় মনে হয় এখানটা কিবোর্ডে হওয়ার নয়, এটা ওই শরদের আর একটা প্রশ্ন, মানে কিছুতেই থামিয়ে রাখতে পারছি না, যদিও সময় প্রায় শেষ। রবীন্দ্রনাথের সঙ্গে অন্য কবির কবিতায় পার্থক্য হয় কিছু? আমার কাছে খুব একটা হয় না। এক হলো রবীন্দ্রনাথের কাজ করার সময় সবসময় একটু ভয় ভয় তো এখনো লাগে, এটা লাগেই স্বাভাবিকভাবে। আর মানে আসলে একটা কথা খুব মাথায় রাখা দরকার, স্বাধীনতা স্বেচ্ছাচারিতা এক নয়। মানে আমাকে স্বাধীন করা হয়েছে
কাজটা করার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে বলে আমি স্বেচ্ছাচারিতায় চলে গেলাম, যা ইচ্ছে করলাম, এইটা করার অধিকার আমাদের নেই। কাজেই একটু তো অন্যরকমভাবে ভাবতেই হয়। শুভর গোঁপটা ধরে আমি টেনে উবড়োতে পারি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ধরে উবড়োনোর সাহস থাকা ঠিক না, এটা আমার মনে হয়। কাজেই সেই জায়গার থেকে তো একটু সতর্ক থাকি। তবে রবীন্দ্রনাথ ঠাকুর তো আধুনিকতার শেষ কথা, এবং রবীন্দ্রনাথকে কিন্তু প্র্যাকটিক্যালি কম ভয় পাই, ওই কারণ জন্যই। উনি বুঝেন যেন আমরা যা বলতে চাই উনি আগে বুঝে নিয়েছেন। ঠিক কথা, একদম তাই। ঠিক কথা। আসলে কারণ রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথকে কম ভয় ভয় পাই পায়। না, ভয় পাই হ্যাঁ, বাকিদের। আসলে প্রতি মুহূর্তের যিনি সাথী তাকে তো অতটা মানে সেইভাবে তো ভয় হয় না, তার সে তো নিজের মানুষ, কিন্তু ভয় হয় অন্য জায়গায়, যেটা বলতে গিয়েও আমরা থেমে গেলাম। আর থামতে হবে আজকে, কিন্তু থামবো অবশ্যই কবিতার মধ্যে দিয়ে। মধুমিতাদির একটা কবিতা শুনতে শুনতে আজকে আমরা বিদায় নেব। রবীন্দ্রনাথের কয়েকটা লাইনই বলি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ছোট্ট করে অন্তরমামা একসাথে বলবো। হ্যাঁ, একদম। চল, আচ্ছা, আর তোমরা এসেছো আজকে, আমরা তো কি বলবো, তুই অনেক কিছু বল, তুমি এসছো কি ভালো লাগছে, এবং তুই যে আমাকে একটা কত বড় সুযোগ করে দিলি যে কল্যাণদার সাথে আসবার। মানে আমরা তিনজনের কল্যাণদার হয়ে আমি বল দিচ্ছি, আমাদের খুব ভালো লাগলো। সত্যি সত্যিই তাই। মানে এর আগে আড্ডা হয়েছে, কিন্তু আজকের আড্ডাটা মনে হলো আরো একটু বাকি হলে, মানে আরো একটু আড্ডা হলে বোধহয় ভালো হতো, কিন্তু সেটা হবে আবারও, এইটুকু আশা আবার হবে। রাখছি। আর এসছো ছোট্ট একটা মেমেন্টো আমাদের পক্ষ থেকে, মা। তোমরা আবারও আসবে আমাদের মধ্যে, তোরা তোমাদের ছোট আবারও কিন্তু পাবো। খুব যত্ন তোদের। ওদের সাথে থাকুন, সবাই মিলে থাকুন, সবাই মিলে বাঁচতে হবে। এই যে হাহাকার, এই যে হিংসেপনা, এগুলো কিন্তু আমাদের মধ্যে নেই। আমরা আনন্দে বাঁচি, আমাদের ভেতরটা আনন্দে ভরপুর। আমাদের সাথে থাকুন, আমরা বেশ ভালো রাখবো আপনাদের। অন্তরমম বিকশিত করো, অন্তরতর হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, নির্ভয় করো, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণপদ্মে মম চিত, নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে।